দেখেন, যেগুলো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এগুলো বিতর্ক তৈরি হওয়ার মতোই ঘটনা। যেমন আমি ওই যে পার্লামেন্টের কথা বলি, পার্লামেন্টে যে বিতর্কটা একদম শুরুর দিন থেকে হচ্ছে, এটা হলো সংবিধান সংশোধন পরিষদ যেটা ছিল, সংস্কার পরিষদ, সেই পরিষদের সদস্য হিসেবে বিএনপির শপথ না নেওয়া আমি মনে করি ঠিক আছে, আমি পার্সোনালি মনে করি ঠিক আছে। কিন্তু শপথ না নিয়ে তারা যেটা করলেন সেটা হলো সংবিধানটা কিভাবে উনি সংশোধন করবেন ওনারা সেই ব্যাপারে কিন্তু কোনো কিছু বললেন না। ওনারা হয়তো বলছেন যে ঠিক আছে আমি ওই প্রক্রিয়ায় যাব না, আমি অন্য কোনো প্রক্রিয়ায় করব, সেটা ওনারা করেন। সংবিধানে যেভাবে বলা আছে সেই প্রক্রিয়া 2/3 মানে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে আপনি সংবিধান সংশোধন করবেন, করেন। কিন্তু সেই কাজটাও কিন্তু আপনারা এখন পর্যন্ত করলেন না। কিন্তু পাশাপাশি আবার বললেন যে আমরা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে সংশোধন করব। কিন্তু আবার দেখেন ওনারা কিন্তু গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানালেন। গণভোটের মধ্যে তো স্পষ্ট করে বলে দেওয়া আছে। আমি যদি ধরি যে বিরোধটা কোথায়, বিরোধটা তো আসলে উচ্চকক্ষ নিয়ে, উচ্চকক্ষের মেম্বাররা কিভাবে নির্বাচিত হবে এটা নিয়ে। তো ওখানে তো স্পষ্ট করে বলে দেওয়া আছে যে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হবে। আপনি তো তাদেরকে হাত দিতে বলছেন। বিএনপির তাদের দলীয় যে প্রধান চেয়ারম্যান উনিও বলছেন হা ভোট দেন। তা হা ভোট দেওয়া মানে কি? যে আপনি উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিতে পূরণ করবেন। কিন্তু বাস্তবে তো আপনাদের 31 দফায় বলছেন আপনারা পিয়ার পদ্ধতিতে করবেন না। তো জনগণকে আপনি কি বললেন? যে আপনারা হা ভোট দেন, দিয়ে বলতেছেন যে আমি এইভাবে করবো না। তো এটা কি বিতর্ক হওয়ার কথা না? এটা নিয়ে তো বিতর্ক হতেই পারে। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো অধ্যাদেশকে ওনারা বাস্তবায়ন করলেন, যে 2-3টাকে না করলেন সেগুলি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিচার বিভাগ দিয়ে করলেন। তো এখন বিচার বিভাগকে বলে আমি আরও অধিকতর করব। তো অধিকতর তারা যেটা করেছিল ওটাতে কাজ শুরু হয়ে গেছিল। যখন আপনি অধিকতর করার কথা বললেন তখন তো কাজ বন্ধ হয়ে গেল। তার মানে কি হাসিনার আমলে যা ছিল ওইটি আবার ফিরে আসলো। তা আপনি বলতেন যে ঠিক আছে এটা তো অধিকতর একটু ভালো ছিল, এটা থাকুক, পরে আমরা এটাকে আরও চেঞ্জ করব। তো করেন, তা তো করলেন না, বাতিল করে দিলেন আপনি। তো এটা নিয়ে কি বিতর্ক হবে না? কিন্তু বিতর্ক যেগুলো হচ্ছে সংসদের শুরুর থেকে, সেই বিতর্কগুলো যথার্থ আমি মনে করি। কিন্তু এই বিতর্কগুলোকে তারা কীভাবে ওভারকাম করবে? যেমন আপনার কী বলে সালাউদ্দিন আহমেদ সাহেব বললেন যে আমরা তখন হ্যাঁ বলেছি কারণ আমরা ভেবেছিলাম না হলে ইউনূস সাহেব যদি নির্বাচন না দেয়। এই কথাটা তো আমি মনে করি যে জনগণকে অপমান করার সামিল। এই কারণে যে আপনার একটা পলিটিক্যাল পার্টি, জনগণের পার্টি, আপনাদের জনগণের উপর আস্থা নাই। ইউনূস সাহেব চাইলে কি নির্বাচন স্থগিত করতে পারতো, নির্বাচন প্রলম্বিত করতে পারতো, কারণ আপনার সঙ্গে তো জনগণ আছে। জনগণ তো আপনাকে 2/3 মেজরিটি দিয়েছে। যে জনগণ আপনাকে 2/3 মেজরিটি দেয় সেই জনগণের উপর আপনি আস্থা রাখতে পারেন না কেন? এটা তো জনগণকে অপমান করা। তো এটা নিয়ে বিতর্ক হবে না। কিন্তু এই বিতর্কগুলো আমি মনে করি যথার্থ। এবং আমার বক্তব্য হলো এই বিতর্কগুলির থেকে ওনারা শিক্ষা নিচ্ছেন কিনা, ওনারা বুঝতে পারছেন কিনা যে এই বিতর্কগুলো মানে অস্বাভাবিক কিছু না, এটা হওয়াই উচিত ছিল। এটা শিক্ষা নিতে পারলে তাহলে ঠিক আছে। জি, যারা মোস্তফা ফিরোজ মানে উনি যা বললেন সেই প্রেক্ষিতে আপনার কি মত, বা সামগ্রিকভাবে যে প্রশ্নটা করেছেন সেই ব্যাপারে কি বলবেন? মানে ভাই আপনি আসলে 3 মাসের একটা মূল্যায়ন করতে বলছেন। রাজনৈতিক বিতর্কগুলো নিয়ে যে খুব বেশি মানুষ চিন্তিত আসলে তা না, বরং চলমান যে অর্থনৈতিক সংকট, আইন শৃঙ্খলা, এগুলি নিয়ে মানুষ চিন্তিত। এগুলি হলো হাইপোথেটিক্যাল। ওই ফরেন সার্ভিস মানে যে ক্লাবে যেগুলি হতো সেগুলি দেখেন এতই বিচ্ছিন্ন ছিল যে ওইগুলি কী হচ্ছে, কী সংস্কার, কী উচ্চকক্ষ কী হলে কী হবে, নিম্নকক্ষ কী হলে কী হবে, এগুলি কিন্তু আসলে মানুষ জানে না। গণভোটে কী হ্যাঁ না কেন এটা দিলে আমার কি হবে আমি তো নিজেও আসলে বুঝি না। কারণ আপনার দেখেন বাংলাদেশে তো এক্সিস্টিং কাঠামোতে, মান্না ভাই আপনি অনেক ঘটনার সাক্ষী, আমরাও তো দেখলাম যে এরশাদ পতনের পর এক পার্লামেন্ট, তখন তো এরশাদ ছিল না, স্বৈরাচারের পতন তো তখনও একবার হয়েছিল। তারপরে তো আওয়ামী লীগ, বিএনপি, গণতান্ত্রিক দল তারাই তো ছিল। এখন নাই একটা দল, বড় দল নাই, তখন তো 2টা দলই ছিল। তো 2টা দল মিলে কি করলো? একটা তো ভালো পার্লামেন্ট পাইছিল,
সেই পার্লামেন্টে কি এটা লেখা ছিল যে দিনের পর দিন মাসের পর মাস আপনি বর্জন করবেন, সংসদকে অকার্যকর করবেন, দিনের পর দিন আপনি রাস্তায় আপনি হরতালের পর হরতাল চালাতে থাকবেন? সেগুলো তো ছিল না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা কিন্তু আসলে উচ্চকক্ষ, নিম্নকক্ষ, বিচার বিভাগ কিছুই না, পলিটিক্যাল কমিটমেন্টটাই নেই। আপনার নিজের ঘর ঠিক নেই। ঘর ঠিক না থাকলে আপনার কোনো কিছুই ঠিক থাকবে না। এইটা আমি মনে করি বেসিক। এইগুলি মানে খুবই হাইপোথেটিক্যাল কথাবার্তা, এগুলো নিয়ে বিতর্ক আছে বলে মানে এই বিএনপি সরকারের সর্বনাশ হয়ে যাচ্ছে সেটা মনে করি না। সর্বনাশের ঘটনা যেগুলি ঘটতেছে সেটা হলো যে তার পিছনের যে অনেকগুলি বলে ডেডলক বা কালিমা বা বোঝা, সেটা টানতে যে হিমশিম খাচ্ছে। এই যে আপনার ৭১-৭২ হাজার কোটি টাকা লোন হয়ে গেল, এই ইকোনমির উপর যে চাপ, তারপরে তেলের দাম যে হারে বেড়ে গেল, তার ফলে জিনিসপত্রের যে দাম, এইগুলি নিয়ে প্রতিটা মানুষ যতটা জর্জরিত প্রতিদিন, ততদিন কিন্তু তার মাথার মধ্যে কিন্তু জুলাই সনদ থাকে না। এবং অদ্ভুত ব্যাপার দেখেন, জুলাই সনদ, এই গণভোট, এই বাস্তবায়ন হচ্ছে, হামের টিকা নিয়ে কেন বিরোধী দলের এই ইস্যুটা সোচ্চার না? কেন সোচ্চার না? এই কারণে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মনে কষ্ট পায় সেই কারণে। তো আসলে মানে আমরা যাই বলি না কেন, সবাই যার যার নিজের স্বার্থের ব্যাপারে খুব মানে সতর্ক থাকে, যার কারণে চলমান যে ইস্যুগুলো, এই যে হামের ইস্যু, তারপরে যে তেলের ক্রাইসিসের ফলে, ক্রাইসিস তো মিটলো, কিন্তু এই যে বাড়তি দামে কেনার ফলে এই এখন যে আপনার একটা কোনো সবজি, মাসুদ কামাল তো বলে যে আমি বাজার করি রেগুলার, ১০০ টাকার নিচে কোনো কেজি নেই, তাই না? এত শাক সবজির দাম এত বেশি, মাছ মুরগির কথা তো চিন্তাই করে না, শাকসবজিও কেনা যায় না। এই পরিস্থিতিটা খুব চ্যালেঞ্জ। আইন শৃঙ্খলা, আপনি ইকোনমি যত খারাপ অবস্থা হবে, আইন চুরি ডাকাতি রাহাজে নিয়ে আপনি কি তালিকা করবেন, কি চাঁদাবাজি নিয়ে করবেন, এটা তো বাড়তেই থাকবে। কারণ ওটার ইম্প্যাক্টে প্রচুর মানুষ যখনই ক্ষুধার্ত থাকবে, সে যখনই কি তার প্রয়োজনটা মিটাইতে পারবে না, তখন তো সে রাস্তায় নামবে। তো সেইটার ক্ষেত্রে কী প্ল্যানিং আছে? আমি তো সেটার ক্ষেত্রে কোনো প্ল্যানিং নেই। আপনি ফ্যামিলি কার্ড, রেশন কার্ড, নানা রকম কার্ড দিচ্ছেন, তো সেই কার্ডের টাকাটা কোথায় হবে? সেটা তো ট্যাক্সের টাকা, জনগণের টাকা। তো সেই টাকাই তো আপনার হাতে নাই, তাহলে আপনি এর মানে আওতাটা বাড়াবেন কিভাবে? বাড়াতে পারছে না তো। এখন কি সরকার কি চাইলে এই বাজেটে বলতে পারবে ফ্যামিলি কার্ড যত আছে আমি মানে কি বলে ৫ কোটি? তা তো নয়, যে এত লাখ, ৭৪ লাখ, ৫০ লাখ এইভাবে বাড়াচ্ছে। ফ্যামিলি কার্ডটা বলছে ৩.৫ কোটি। হ্যাঁ, ৩.৫ কোটি কি আপনি ইমপ্লিমেন্ট করতে পারতেছেন? এখনই পারতেছেন না। ফেজ ওয়াইজ করবে, ৫ বছর ফেজ ওয়াইজ করতেন, তাহলে তো তার মানে আপনার তো এই জায়গাটাই তো আপনার এই, আপনি এমন তো না ওই ফ্যামিলি কার্ডে দিয়ে আপনি একজনরে ২০,০০০ টাকা করে দিচ্ছেন, তা তো না। যে টাকা দিচ্ছেন একটু কিছুই নাই বাজারে, মানে একদিন ২ দিনের বাজার, তো তারপরে তো থাকছে না। তার মানে এইগুলি দিয়ে কিন্তু হচ্ছে না। মূল কথা হচ্ছে যে সংকটটা হচ্ছে, আমি মনে করি যে এই সরকারের হানিমুন পিরিয়ড কিন্তু আসলে ইনফ্যাক্ট শেষ হয়ে গেছে। সরকার বিরোধী দল, এইরকম বিরোধী দল কখনো পাবে না, কারণ এটা তো নামকা বাস্তব বিরোধী দল। জামাত ইসলাম কখনো মূল বিরোধী দলে পরিণত হবে না এই কারণে, মান্না ভাই আপনি জানেন যে সে সবসময় আতঙ্কে ভোগে যে আমি বেশি বিরোধিতা করতে গেলে বিএনপি না আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে আবার ভিতরে ঢুকায় আনে। তো সুতরাং আমরা মিলেমিশে ওই বিরোধিতা করতে করতে আস্তে আস্তে, কারণ তাদের তো ধরেন একটা অভ্যাস আছে, তাদের একটা অংশ বাইরে থাকে, ফেস দেখায়, আর একটা অংশ ভেতরে থাকে। তো ভিতরে ভিতরে সংগঠিত হয়ে তারা মনে করবে আচ্ছা ঠিক আছে, আমি ২০৩৫ সালে যে ক্ষমতায় আসবো। অন্য দলের তো ওই চিন্তা, অন্য দল হলে কালকে পাইলেই সে মানে ক্ষমতায় চায়, কিন্তু জামাতের তো ওই টেনশনটা নেই, সে তো এখন টেনশন মুক্ত। বিএনপি ক্ষমতায় থাকা মানে হলো টেনশন মুক্ত। একটা বলেন এই ৩ মাসে কোনো বিরোধী দলের নেতার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে? একটা বিরোধী দলের নেতা জেলে আছে, কিন্তু আপনি কারাগারগুলি দেখেন, আওয়ামী লীগ নামেই আছে হাজার হাজার নেতাকর্মী কারাগারে ঢুকায় রাখছে। কোথায় মামলা, কোথায় কী হয়েছে, গণহারে নিয়ে ঢুকায় রেখে দিয়েছেন। যারা অরিজিনাল ক্রিমিনাল তারা কিন্তু দেশের বাইরে চলে গেছে। এই সংকটেরও কিন্তু এখনও কোনো সুরাহা হচ্ছে না। এইগুলি হলো মূল ক্রাইসিস। আপনি এইগুলি আইনের শাসন কি করবেন, বিচার বিভাগ পৃথিবী করেন, কি করে লাভ নেই তো। আগে তো পলিটিক্যাল কমিটমেন্ট ঠিক করা, দল ঠিক করা, দলের কত অংশকে আপনি চাঁদাবাজের নিয়ন্ত্রণ মুক্ত করতে পারছেন কি? পারেন নাই তো। এটা সত্য, এটা সম্ভব নেই কাঠামোর মধ্যে। সুতরাং যতক্ষণ না পর্যন্ত রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্রায়ন না হবে, রাজনৈতিক দলগুলো পরিশুদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি উচ্চকক্ষ, নিম্নকক্ষ যতই করেন না কেন সব ফেল করবে একের পর এক, এবং এটা বোঝা বাড়াবে। আপনি
300 এমপির উপরে আরও 100 এমপি দেবেন, এটা আরও চাপ বাড়বে, কিন্তু কাজের কাজ কিন্তু কিচ্ছু হবে না। যেই লাউ সেই কত। আপনি দেখেন কত বুদ্ধিজীবী সুশীল সমাজ ছিল আওয়ামী লীগ আমলে 15টা বছরে, তারা কি হয়েছে, একটা অংশ চুপ মেরে গেছে যারা খুব বেশি বিবেকমান, আর অন্যরা হয়েছে দোসরে পরিণত হয়েছে। আজকে মামলা হয়, ভিসিও দেখি মামলার আসামি, রাজনৈতিক দলের নেতাও একই মামলার আসামি, সাংবাদিকও মামলার আসামি হয়। সেই মামলায় দেখেন দীপু মনি, মোজাম্মেল বাবু, ফারজান একাকার হয়ে গেছে। এই জায়গাগুলোতে তো নিষ্কৃতি পাওয়া দরকার। তো সেই কারণে এই যে কাঠামোটা ভেঙে গেল, সেই কাঠামোটাকে রিবিল্ড করা, এটা তো শুধুমাত্র আপনি জামাতের হাতে ছেড়ে দেবেন, বিএনপির হাতে ছেড়ে দেবেন, অন্য অন্য দলগুলো তাহলে কোথায়? সেই দলগুলোকে তো আস্তে আস্তে আগায় আসতে হবে। এইরকম রাজনৈতিক শূন্য অবস্থায় আপনি কোনো কাঠামো, বিচার বিভাগের পৃথকীকরণ বলেন, উচ্চকক্ষ নিম্নকক্ষ, কোনো কিছুই আপনার কাজে দেবে না। এটা হলো এই ক্রাইসিসটা হলো এই রাজনৈতিক শূন্যতা, কিন্তু একটা ভয়াবহ এখন অবস্থা ধারণ করছে যে আপনি যৌক্তিক বিষয়গুলো নিয়ে আপনি রাস্তায় নামার মতন কোনো নেই। এখন হামের যদি আরও 5,000 শিশু মারা যায়, জামাত ইসলাম, এনসিপি তারা রাস্তায় নামবে না এই কারণে যে তারা ওই 18 মাসের তারা মনে করে যে ওই সময় আমরা ক্ষমতায় ছিলাম, এখন তারা ক্ষমতাচ্যুত, সুতরাং ওই পাস্ট গভর্নমেন্টের যাতে কোনো রকম বদনাম না হয় সেই জন্য তারা কথা বলবে না। তার এক ধরনের মনোপলি হয়ে গেছে রাজনীতি, মান্না ভাই। কিছু অংশ মানুষের কাছে রাজনৈতিক দলগুলোর হাতে, 2-3টা রাজনৈতিক দলগুলোর হাতে মনোপলি হয়ে গেছে। রিয়েল রাজনৈতিক দলগুলো এত পেছনে পড়ে গেছে, সেগুলি যতক্ষণ না পর্যন্ত সামনে না আসবে ততক্ষণ পর্যন্ত এই জনগণ খেলার বস্তুতে পরিণত হবে। এখন হচ্ছেও তাই। আমি আর কি বলবো আপনাকে। বাসুদ কামাল, শুনলেন তো ওনার কথা। একভাবে কিন্তু মনে হচ্ছে যে উনি একদম সার্বিকভাবে হতাশ। দেখেছেন যা, তার ভিত্তিতে বলছেন। হতাশাটা এরকম নয় যে উনি মানসিকভাবে হতাশ। উনি যা যা দেখছেন তার মধ্যে কোনোটাতেই আশার কোনো আলো দেখছেন না, কোনো পজিটিভ সিগন্যাল দেখছেন না। এবং তার মধ্যে একটা কথা উনি বলেছেন, এটা অবশ্য আজকাল রাজনৈতিক মহলে বেশ চর্চা হচ্ছে, যে বিরোধী দল বলে কি এটল কিছু আছে? এতগুলো বছর ধরে তারা যে পরিস্থিতিতে ছিল, এখন হঠাৎ করে একেবারে পাদপ্রতিবের আলোকে চলে আসছে। দে আর ভেরি কমফোর্টেবল। তারা মনে করছে এটা এনজয় করি, এটাকে কাজে লাগাই, এটা ধরে চলতে চলতে আবার একসময় নাকি ক্ষমতায় চলে যেতে পারে যদি আবার ভোট হয় বা যে কোনো কিছু হোক। আবার উনি বলেছেন সেখানে বিএনপি আর আওয়ামী লীগেরও ফ্যাক্টর আছে, কবে আবার না যদি আগের পরিস্থিতি তৈরি হয়, সব নিষেধাজ্ঞা জারি হয়। সব মিলে আপনি কি বলবেন? না, যে কথাটা বললেন উনি, এই কথা কিন্তু দেখেন, এটা কিন্তু একদম সবাই দেখতেছে। বিরোধী দল কে আসলে বলুন তো এই মুহূর্তে? এই মুহূর্তে বিরোধী দল কে? বিরোধী দল মনে করছেন না। বিরোধী দল তো আওয়ামী লীগ। আজকে একজন ছাত্রলীগের লোককে মারতে হবে, ছাত্রলীগের একটা অথবা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ অথবা একজন আওয়ামী লীগের লিডার পাওয়াগুলো মারতে হবে, তখন দেখবেন যে বিএনপি এবং জামাতে এক হয়ে গেছে মারার ক্ষেত্রে, এক হয়ে গেছে না? তাহলে বিরোধী দল কে? ওক্ষেত্রে কিন্তু বিএনপি বলবে না যে তুমি মারো আমি মারবো না, তুমিও মারবো আমিও মারবো, এনসিপিতে যোগ দিবে। তাহলে তো আসলে ভার্চুয়ালি বিরোধী দল হলো আওয়ামী লীগ, যার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে একটা কালো আইনের মাধ্যমে। দেখেন, এই নিষিদ্ধকরণটা আমি একটা কথা বলি আপনাকে, এটা হলো গিয়ে তারা একটা বিচার করবে, বিচার শেষ না হওয়া পর্যন্ত এই দলের কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে। এই তো বিচার করার জন্য তারা সন্ত্রাস বিরোধী আইনটাকে চেঞ্জ করছে, কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার জন্য, স্থগিত করার জন্য একটা প্রজ্ঞাপন জারি করছে। আপনার আইনগত দিকটা খেলে দেখেন, তো ওনারা তাহলে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করছে। কিন্তু শেষ পর্যন্ত তো পার্লামেন্টে আইন করে ফেলছে না, আইন কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আইন করে নাই, তারা আইন করেছে হলো সন্ত্রাস বিরোধী আইন যেটা আছে, সেখানে সত্তা শব্দটা ছিল না, সে সত্তাটাকে ঢুকিয়েছে। তো ওই আইন দিয়ে কি হবে? আইন তো ইটসেলফ কাজ করবে না, ওই আইনের উপর ভিত্তি করে আইসিটিতে মামলা হবে। আইসিটিতে মামলায় যদি আইসিটি এইটুক বুঝতে পারে যে আওয়ামী লীগ ক্ষতিকর, তাহলে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, কোনো সমস্যা তো নাই। ওই মামলা কি শুরু হয়েছে? হয় নাই। ওই মামলা যখন শুরু করেন নাই, মামলা যতদিন চলবে ততদিন আপনি রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবেন না। এই যে পার্টটুকু, এটা তো প্রজ্ঞাপন। এখন যে এখন আমার কথা হলো কি, এখন সংসদে যে এটা বিধানটা পাশ হলো,
তাতে তারা নট সাবজেক্ট টু দি ট্রায়াল অফ দি কেস, যাই হোক তারা এখন বন্ধ আছে। না না, ওটা 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 সংসদের আইন ছাড়া সংবিধানের কিভাবে হবে? ওই আইনে নাই এটা। আমি আপনাকে জেনে বলতেছি, যদি আমি তারপরে বলি কথাটা, কিন্তু এখন একজন দল একটা মানুষ রাজনীতি করবে, রাজনৈতিক আদর্শ থাকবে, এটা তো তার সাংবিধানিক অধিকার। তা আপনি সাংবিধানিক অধিকারকে কি প্রজ্ঞাপন দিয়ে বাতিল করতে পারেন? না, প্রজ্ঞাপন দিয়ে তো বাতিল করেছিল, এখন সেটাকে তারা সংসদে একটা সিদ্ধান্ত নিয়ে করবোরেট করলো বা সেটাকে সমর্থন করলো, তার মানে এটা এখন সংসদের সিদ্ধান্ত যে এটা বন্ধ। না, এটা না, নাই কেন আমি বলি, তারা ওই সংবিধান, আমি বলি মেজরিটি ভোটে পাশ হলে সেটা সিদ্ধান্ত না, নয়। আমি বলি আপনাকে, তারা কোনটা পাস করছে? তারা পাস করছে হলো সন্ত্রাস বিরোধী আইনটার যে সংশোধন করেছে, এটা হলো অধ্যাদেশ। সে অধ্যাদেশ থেকে তারা আইন পাঠাইছে, সেই অনুযায়ী ওটাকে বাতিল করা হবে, না। তারা কার্যক্রম নিষিদ্ধ করা হবে। কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারটা অধ্যাদেশে ছিল না। আপনার কার্যক্রম নিষিদ্ধটা করেছে আলাদা একটা প্রজ্ঞাপন দিয়ে। চেক করে দেখতে হবে, কিন্তু আমি হ্যাঁ, মনে করছি আপনি যে দেখেন এটা যাও এনিওয়ে। তো আমার কথাটা হলো কি, যে বাস্তবতাটা কি দাঁড়াইছে? বাস্তবতা দাঁড়াইছে এখন এটা যে আওয়ামী লীগ হলো বিরোধী দল, আওয়ামী লীগকে আটকানোর জন্য জামাত এবং বিএনপি সবাই একসঙ্গে একত্র, জামাত, বিএনপি, এনসিপি সবাই একসঙ্গে। তাহলে জিনিসটা আমাদের দেশের রাজনৈতিক সিনারিওটা কি? এই যে তারা যে বিরোধী দল মানে খেলা করতেছে, এটা তো আমরা মামুরা টাইপের আর কি। মামা ভাগ্নিতে মাঝে মাঝে জমা জমি নিয়ে, সম্পদ নিয়ে মারামারি হয় না? হয়, কিন্তু তারপরে কিন্তু ভাগ্নে কিন্তু তার মামুই ডাকে, সম্পত্তি নিয়ে ঝগড়াঝাটি হয়, ওইটা মামুকে না ডাকবে কেন? মামু নামটাকে খালু ডাকার তো সুযোগ নেই, তো মামুই ডাকে, ডাকছে। এইখানে কি সেরকম? ওটাই তো হচ্ছে যে কথাটা উনি বললেন, যে জামাত কখনোই মারদাঙ্গা বিরোধী দল হবে না। ওই ভয়ে, যদি মারদাঙ্গা বিরোধী দল হয়, যদি বিএনপি মনে করে যে জামাত আমার জন্য বড় হুমকি, তখন যদি আবার আওয়ামী লীগকে সে নিয়ে আসে, এই ভয়ে জামাতরা ওটা হবে না। জামাত যা পাইছে, জামাত তখন স্বপ্ন দেখতেছে যে আমি ৭৭টা আপনারা বলতে চাইছেন যে এই যে ওরা সভা করছে, সমাবেশ করছে, মিছিল করছে, আন্দোলনের কর্মসূচি দিচ্ছে, বলছে যে আমরা এটা দেখে নেব, এমনকি বলছে তোমরা এই দেশে জায়গা পাবে না, ওরা তো ইন্ডিয়া পালিয়ে গেছে, তুমি তো মিয়ানমারেও জায়গা পাবে না, কোথায় যাবো, কত কিছু বলছে না। এগুলো সবই কেবলমাত্র বুলি, সব বলি। হ্যাঁ, মেটু বক্তৃতা, কিছু না, বলার জন্য বলা। জি, যুদ্ধ খেলা। আচ্ছা, এটার উপর আরও কথা বলবো, একটা বিরতি নিয়ে আসি তারপরে, কারণ পরিস্থিতি এমনিতে আপনারা গরম করে ফেলেছেন, এক কথা আমার মনে হচ্ছে এরকম। দর্শক, না এরকম গরম নয় যে আমরা ফিরে আসতে পারবো না, আপনারা থাকবেন আমাদের সঙ্গে, 8 মিনিটের মতো বিরতি নেব, তারপরে ফিরে আসছি, সাথেই থাকবেন। দর্শক, শুরু করছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। কথা বলছিলেন মাসুদ কামাল, বলছেন কি বলবেন এখন? না, আমি তো মোটামুটি যা বলেছি, আমি যেভাবে শেষ করেছিলাম, যে আমাদের এখানে একটা যুদ্ধ খেলা চলছে, বাট তলে তলে সব ঠিক, এটা নিয়ে আপনি নিশ্চিত থাকেন। কাজেই এইগুলি চলবে। মানে আপনারা তো ধরেন বহুদিন ধরেই কথা বলেন এবং চিন্তা করেই কথা বলেন, কাজে আপনারা যে একদম একটা আবেগে বা হঠাৎ করে মনে হলো বলছেন সেরকম আমার মনে হচ্ছে না, কিন্তু তারপরেও বেশ কঠিন কথা বলছেন। না, কঠিন না, এটা হল বাস্তবতা। আপনি যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন, ওরা বলতেছে না যে তাদেরকে সরাইতে আমাদের, আমার মধ্যেও আছে না, তারা কিন্তু বলতেছে তাদেরকে সরাইতে আমাদের 15 বছর সময় লাগছে, আপনাদেরকে 15 দিনও লাগবে না, বলছে না? তারপর থেকে তো কাউন্টডাউন, কবে থেকে তাকে জিজ্ঞেস করতেন, ভাই আপনি কবে থেকে কাউন্টডাউন করবেন? সেটা যদি বলি তাহলে সবচেয়ে বেশি করে তারা যেটা করেছিল যে তেলের যে সংকটটা হলো, হ্যাঁ, বিএনপিকে পুরোপুরি দায়ী করে 11 দলীয় জোট সবাই কথা বলেছে, জোরদার কথা বলেছে। তারপরে যখন গভর্নমেন্ট পক্ষ থেকে প্রস্তাব হলো যে তারা আসেন, আমরা কমিটি করি, আমরা সম্মিলিতভাবে এটা মোকাবেলা করি, তখন তারা সেটা রাজি হয়ে গেল। একদম। এখন দেখেন, কনস্টিটিউশন যখনকে আবার আমরা সংশোধন করি বা যাই করি, সংস্কার করি, প্রস্তাবের জন্য বললো যে আপনারা নাম দেন, তখন আবার নাম দিচ্ছে না। একইভাবে আমি বলি, মানে আমরা 25 বছরের চুক্তি নিয়ে অনেক কথাবার্তা বলেছি, ভারতের সাথে যেটা হয়েছে, যাক সেটা তো চ্যাপ্টার চলে গেছে। আমেরিকার সাথে যে চুক্তিটা হলো সেইটা নিয়ে অনেক মহল কথা বলছে, সরকার
এবং জামাত কোনো কথা বলছে না। জামাত, সরকার, বিএনপি, এনসিপি কেউ কথা বলছে না, এনসিপি বলছে না। এনসিপি দেখবেন একটু কিছু হলে স্যাত করে ওঠে, মানে পান থেকে চুন করতে স্যাত করে ওঠে। তো এত কিছু করতেছে এখন স্যাত ট্যাত করে না, এখন তারা অন্য লাইনে আলাপ করে, গাড়ি, আমি ছোট মানুষ, গাড়ি চাইছি, এটা গাড়ি দিয়ে দেন, এরা এগুলো নিয়ে ব্যস্ত। তারা কিন্তু ওই চুক্তির কোনো ব্যস্ত, চুক্তির কোনো আলাপই করে না। না, ওই গাড়িতে অফিসে তারা তো আসলে একটা ডেকোরামই নষ্ট করেছেন আসলে। একজন এনসিপির এক নেতা বলতেছে যে দেখলাম ওই জন্য পডকাস্ট দেখলাম, উনি বলতেছেন যে আমি এত লেখাপড়া করেছি যে আমি 100 PhD-কে পড়াতে পারবো। তো উনি 32 পৃষ্ঠা পড়েন নাই, এই 32 পৃষ্ঠা পড়তো একটুখানি, তাহলে বুঝতাম, নাকি এটা পড়ে তব্দ হয়ে গেছে। তো এইগুলি ভাই হচ্ছে। অথচ দেখেন, আলোচনা যদি আপনি করতে চান তা আলোচনা করা উচিত এই চুক্তি নিয়ে। এর চেয়ে দাসত্বমূলক চুক্তি হতে পারে? আপনি বলেন আমাকে। আমি তেল কিনবো রাশিয়ার কাছ থেকে, রাশিয়া বিক্রেতা, আমি ক্রেতা, কিন্তু অনুমতি নিতে হবে আমেরিকার কাছ থেকে। জীবনে শুনছেন আপনি এই ধরনের কথা কোনো আমাদের দেশের জন্য? জীবনে মানে এই চুক্তির কাছে ওই 25 বছরে যে আমরা গোলামি চুক্তি বলি, ওটা তো নবজাতক শিশু। এটার সঙ্গে যদি আপনি তুলনা করেন তো কি চলছে, এটাই চলছে। মোস্তফা ফিরোজ, জি, আপনার কাছে আসি। উনি যেটা বললেন সেটার উপরে দরকার আপনি মনে করেন যদি তারা বলবেন। আর একটা বিষয়, মানে প্রশ্ন আছে আপনার কাছে এরকম, বিএনপি তো গণভোটের পক্ষে ছিল, জি, পরবর্তীতে তারা গণভোটকে এক প্রকারান্তরে অস্বীকার করেছে, এমনকি একটা প্রতারণার কথাও বলেছে। রীতিমতো প্রচারণে নেমেছিল তারা। তাদের যিনি এখন প্রধানমন্ত্রী হয়েছেন তিনি হাঁ ভোটের পক্ষে ক্যানভাস করেছেন। এখন ওইটাকে যেমন অস্বীকার করছেন, আবার সংসদ গঠনের শুরুতেই গণভোটকে যেমন অস্বীকার করেছেন, সংবিধান সংস্কার পরিষদকে অস্বীকার করেছেন। তারা শপথ নেননি। জি, বিরোধী দল বলছে এটা প্রতারণা হয়েছে। আপনারা বলছেন যে এগুলো সব মানে রং দেখানো খেলা, এগুলো কিছু না। সত্যি সত্যি কি ব্যাপারটা? না, এটা তো মানে খুবই কি বলবো, এটা শিশুসুলভ কথা হয়ে গেছে। এগুলি রাজনৈতিক দলের ডায়াস থেকে এগুলি বলতে নেই কখনো। তাহলে বলবে যে তখন আমি সুবিধা আদায়ের জন্য আমি কথা বলছি, আসলে এটা আমাদের মনের কথা ছিল না। এগুলি প্রকাশ্যে বলছে, খোলামেলাভাবে বলছে, এটা একটা ধন্যবাদ যে তারা লুকায়নি। কিন্তু মানে সেইটাও একটা রাজনৈতিক একটা স্ট্যান্ড হইতে পারে না। তাদের স্ট্যান্ড ছিল প্রথমে যেটা তারা নির্বাচনটা দাবি করছিল এই পরপরই, এবং এমনকি আন্দোলনের কর্মসূচি দেবে বলেও ঘোষণা করছিল। ওইটাতেই থাকার দরকার ছিল। রাজনৈতিক দলগুলি তো সেটাই করবে। রাজনৈতিক দলগুলো যদি, যেহেতু সুশীলা কার্কি নন ডক্টর মোহাম্মদ ইউনূস, কারণ তার প্রথমে ছিল আমি 6 মাসের মধ্যে এ করবো, এর মধ্যে যারাই আসছে বলছে যে আমি এগুলি বুঝি না, সংস্কারের কথা কিন্তু সেখানেও আসছে, আপনি তো জানেনই। ওখানে অনেকরা আসছে যে এরকম বারবার সরকার পড়ে যায়, তো আমরা মানে এমন একটা করবো যাতে বলে এগুলি আমি বুঝি না, আমি নির্বাচনটা বুঝি, সংসদে যাও তোমরা, সংসদে যে তোমরা করো এগুলি যা যেভাবে করবা। তো ডক্টর ইউনূস যেহেতু এইভাবে নেননি এবং ঢাউস আকারের ক্যাবিনেট করছে, 98 জন নিয়ে আজারবাইজানে পর্যন্ত গেছেন, আর আমেরিকাতে গেছে তো 100-র উপরে লোকজন নিয়ে, মানে একটা পিকনিক পার্টি চালাইছেন রীতিমতো, 5 স্টার 7 স্টার, মানে কোনো একটা মডেল আপনি দেখাতে পারবেন না যেটা নিয়ে আমরা বলবো যে, যেমন ডক্টর আপনার সেই শাহাবুদ্দিনের কথা মনে আছে যে সংবাদপত্রের যে কানুন ছিল সেইটা তুলে দিয়ে যেমন সে একটা করছে। তারপরে আরও কোনো ক্ষেত্রে মাইল ফলক, আমি সবগুলো বলতে পারবো না লিস্ট, শাহাবুদ্দিন দৃষ্টান্ত স্থাপন করছে। তার বঙ্গভবনে তার খাওয়া দাওয়ার পরিমাণ, খরচ টরচ সব কিছু, বিদেশেও যাননি 3 মাসের মধ্যে, যদিও সেই সময়টা আমি না কাউন্ট করলাম, কিন্তু মিতব্যয়িতার যে এইগুলি একটা দৃষ্টান্ত আপনি বলতে পারবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসে এই কাজটা করছিল, সুতরাং জাতি তাকে স্মরণীয় করে রাখবে। এখন আপনি দেখেন সামনে, আর তার মধ্যেও আপনি প্রথমে বলছেন যে আমি একটু হতাশার কথা বললাম, না হতাশা না, আমি তো মনে করি তারেক রহমান ক্ষমতায় এসে রাজনৈতিক কালচারটা পরিবর্তন করে দিছে। এটাও কিন্তু আমাদের একটা প্রাপ্তি ছিল। সেটা হলো যে গালাগালি, প্রতিহিংসার চর্চা করা, সেই আমি তার বক্তব্যগুলি প্রতিনিয়ত আমি ফলো করি, কিন্তু আমি শুধু খোঁজার চেষ্টা করি, শুধুমাত্র হয়তো বলে যে অতীতের স্বৈরাচার, অতীতের এখানে ফিরে যাব না, এই শব্দটা উচ্চারণ করে, কিন্তু শেখ হাসিনার নামটা উচ্চারণ করতে দেখি না।
এইটা থেকে দেখেন তার পিতাও কিন্তু সেইটা অনুসরণ করতেন, তার মাও করতেন, তিনিও করছেন। এবং বাংলাদেশে 15 বছরে তো আমরা শেখ হাসিনার ডায়াসে আসা মানেই হচ্ছে শুরু 1-2 লাইনের পর থেকে শুরু করে দিতে হচ্ছে যত রকম মানে মানে গালাগালি করা, প্রতিহিংসার চর্চা করা। মানে সংসদে নেই বিএনপি জামাত, কিন্তু প্রতিনিয়ত তার শুরু হতো মানে আজান দিয়ে শুরু করে দিত বিএনপি জামাত। সেই জায়গার থেকে আমি মনে করি যে তারেক রহমান একটা পুরো রাজনীতির কালচারটা চেঞ্জ করছে। আরেকটা দেখেন দৃশ্যমান পরিবর্তন দেখেন, আমি আজকে বৃষ্টির মধ্যে প্রথম আলোতে আসছিলাম, এত বৃষ্টি, তো দেখি যে ওই ট্রাফিক লাইট, আমি বললাম যে এই বৃষ্টির মধ্যে ইয়ে সিএনজিকে বলতেছি যে ক্রস করতে, অ্যান্ড কে দেখবে ট্রাফিক নেই, ফাঁকা, এ দেখতেছি। সে বলছে না স্যার তা যাবে না, এই এআই ক্যামেরা। যে বৃষ্টির মধ্যে কি এআই ক্যামেরা ধরে নাকি? হ্যাঁ তাও ধরে, রাতের মধ্যেও ধরে। এই যে সিএনজির এবং যখন আটকালো আমার তাড়া ছিল, কারণ আমার মানে টাইম ক্রস হয়ে গেছে, কিন্তু ভালো লাগলো কিন্তু যে সে এই যে ভিতরে ঢুকে গেছে, না এটা ক্রস করা যাবে না। আপনি চিন্তা করেন 15 বছরে শেখ হাসিনা সড়কে শৃঙ্খলা ফিরাইতে পারলো না। তারেক রহমান 3 মাসের মধ্যেই রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থা পাল্টাই দিছে। এইগুলো তো ব্যবস্থা পাল্টাই দিয়েছে অবশ্যই। এখন আপনার এই সিস্টেমটা যে আপনার লাল বাতি নীল বাতি অনুযায়ী গাড়ি চলবে, এটা তো ছিল না, সব তো আগে হাতে ছিল। আর ফাঁকা থাকলে আপনি টান মারবেন, এটাই তো ছিল, তো সেটা এখন নাই। মানে তার মানে আপনি একটা, এখন তো ধরেন ক্যামেরা ফিট করা আছে, ছবি উঠে যায়, মামলা হয়ে যায়। এমনকি হলুদ লাইন পার হলে বা হলুদের টাচ করলেও মামলা হয়ে যায়। না কড়াকড়ি হয়েছে, একটা কড়াকড়ি তো হয়েছে। এবং এখন সবাই মনে করছে আমাকে ট্রাফিক রুলটা ফলো করতে হবে। এবং পৃথিবীর সমস্ত জায়গায় যে জরিমানা ছাড়া, জেল জরিমানার এছাড়া কোথাও কিন্তু নিয়ন্ত্রণ আনা যায় না। সমস্ত বিশ্বেই এই যে নিয়ম আমাদের দেশে হয়েছে, এবং এটা সড়কের যারা এতদিন ভায়োলেট করতো তারা কিন্তু এখন মানছে। 3 মাসের মধ্যে এটা তো একটা যুগান্তকারী পরিবর্তন, এটাকে তো আপনাকে মানে মানতে হবে। যেখানে আমরা মানব না সেগুলি সমালোচনা তো করবো। তারপর আপনি দেখেন এই যে প্রতিনিয়ত তিনি যাচ্ছেন প্রকল্প উদ্বোধন করতে, চাঁদপুরে রাস্তায় জনসংযোগ করতে করতে যাচ্ছে। তারপরে এক ধরনের মানে জনগণের সাথে মানে কি অংশগ্রহণমূলকভাবে বক্তব্য দেওয়া, সংযোগ স্থাপন করা, রাস্তায় রাস্তায় দাঁড়ানো। তারপরে অনেক ছোটোখাটো আমি মানে রিলস দেখি, আমি তো রীতিমতো মুগ্ধ হয়ে যাই। এবং সিকিউরিটির কোনো তোয়াক্কা করছে না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে একটা প্রাইম মিনিস্টার যাচ্ছে, তার চারিপাশ দিয়ে হাজার হাজার ছেলেটা দৌড়ে আসতেছে, কিন্তু সে কিন্তু নির্বিকার। যেটা আমি ভাবলাম যে এটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে যে এইরকম ইয়েতে তার নিরাপত্তা নিয়ে, তার নির্বিকার। এবং মাসুদ কামাল মানে পার্সোনালিও তাকে ওনাকে বলছেন যে সে বলছে কোনো তার মধ্যে নাই, এটা নিয়ে কোনো অরিড না। এবং চাঁদপুরেও শুনলাম একজন বলল যে বিশ্বাস করেন চাঁদপুরে যে উনি গেল মনে হচ্ছে যেন এমনি বেসরকারি একটা মানে রাজনৈতিক দলের নেতার মতো নিয়ে গেছেন, কোনো সিকিউরিটি টিকিউরিটি এগুলি নিয়ে উনি তোয়াক্কা করছেন না। এইগুলি হলো পরিবর্তন। আপনার রাজনৈতিক দলের নেতারা কি করে, দেশকে পরিবর্তন করে। তো এই আচরণগুলি তো আমরা সরে গেছিলাম। তারপরে যতই বলেন না কেন আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলি দিয়ে এই যে চিন্তা করা, তারপরে এই যে পদ্মা ব্যারেজের কথা চিন্তা করা, তিস্তাটা নিয়ে কাজ করার যে আগ্রহটা, এগুলি সবই হলো কৃষি, অর্থনীতি, এগুলো নিয়ে যে চিন্তা করছে, এইগুলি কিন্তু আগে সব কিছু হয়তো প্রকল্প হয়তো আগে হলো কমিশন, লুটপাট হবে কোথায় 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 লাভ আছে। আপনারা দেখেন অনেক বিল্ডিং দেখবেন সেখানে কোনো মানে কার্যকর না সেটা, কিন্তু বিল্ডিংই তো হয়ে গেছে, ভিতরে কিচ্ছু নাই, ফাঁকা সুরম্য বিল্ডিং। কারণ একটা প্রজেক্ট হলেই হলো কমিশন পাওয়া যাচ্ছে, এখন কিন্তু সেটা হচ্ছে না। তাই এইগুলি আমি মনে করি 3 মাসের মধ্যে 3 মাসে হচ্ছে না যে আপনি মোটামুটি নিশ্চিত না, নিশ্চিত এখন পর্যন্ত নিশ্চিত। যখন নিশ্চিত হব না তখন আমি বলবো। যেমন পলিটিক্যাল ক্রিটিসিজম তো করলামই, যে আপনার এই যে আপনি বিভিন্ন সংস্কারের কথা বলা হচ্ছে, বা আপনি উচ্চ কক্ষ বানাবেন, বিভিন্ন জিনিস করবেন, আপনার তো সে স্তম্ভ খুঁটিটাই তো ঠিক নেই, রাজনৈতিক দলগুলি তো ঠিক নেই, বিরোধী দলের নামে যে যারা আছে তারা তো আসলে প্রকৃত মব তো ধরেন এখনো থামেনি। এই যে মিরপুর মাজারে, শালি মাজারে কি হলো দেখলেন, এবং সে নিয়ে আবার জামাতের কয়েকটা কুষ্টিয়া হয়েছে, দৌলতপুরে পিটায় মেরে ফেললো, এখানে হলো এই আইন শৃঙ্খলা। আমি তো বললাম তো আপনি, এখানে অনেকেই আঙ্গুলটা তুলছেন সরকারের দিকে যে সরকারই এই মব তৈরি করছেন এবং পাঠাচ্ছেন। না এটা করছে না। এখানে
এখানে আপনার 18 মাসের যেই মবতন্ত্রের উত্থান ঘটছে তার রেস্ট এখনো রয়ে গেছে, কারণ তারা মনে করছে আমরা ক্ষমতায় আসি নাই সত্য, কিন্তু ক্ষমতার আশেপাশেই আছি, আমরা নিয়ন্ত্রণ করব। এগুলো হলো তাদের যে একটা কর্তৃত্ব আছে সেইগুলো দেখানোর একটা চেষ্টা আছে। এই চেষ্টার বিপরীতে সরকারকে মানে যদি কঠোর না হয়, আরও যদি মনোযোগী না হয়, নিবিড়ভাবে যদি আইন শৃঙ্খলা নিয়ে যদি কেউ কাজ না করে, তাহলে সরকার এখানে একটা বড় ধরনের ধাক্কা খাবে। এইটা হচ্ছে বড় একটা চ্যালেঞ্জ সামনে। মাসুদ কামাল, একটু অন্যদিকে যাই। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত কিভাবে দেখবেন এটাকে? এটা খারাপ, এটা তারা অন্যায় বিএনপির করছে। অবস্থানকে তো প্রশ্নবিদ্ধ করে। মানে তারা স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে এত কথাবার্তা বলেছে, ওদিকে তো মানে সেক্রেটারিয়েট উদ্বোধনই করা হয়ে গেছিল, সেটাকে ভার্চুয়ালি স্টপ করছে। তো আপনি বা ফিরোজ বললেন আমি যে- বললাম একটু এটা, হ্যাঁ। যে শুরু করলো, তাদের এইটাতে আবার সেটা বন্ধ হয়ে গেছে ভার্চুয়ালি। মানে ওনারা একটা অজুহাত দিয়েছেন যে আমরা এটা এখনো পরিপূর্ণভাবে ভালোভাবে হয়নি, আরো ভালোভাবে করতে হবে। কিন্তু এখানে 3টা স্তর। একটা হলো যে ওনারা এটা আরো ভালোভাবে করবেন, ঠিক আছে। তাহলে আরেকটা ছিল শেখ হাসিনা এটা খারাপভাবে করে রেখেছিল, আর মধ্যবর্তী জায়গা হলো একটা মোটামুটি একটা হয়েছিল, যে নাকি অন্তর্বর্তীকালীন সরকার আমলে হয়েছিল এবং যেটা উদ্বোধন শুরু হয়ে গেছিল। তাহলে ওনারা যখন এটাকে বাতিল করে দিয়ে আবার শেখ হাসিনাটা ব্যাক করলেন, তখন ওনারা কী প্রমাণ করলেন? ওনারা বললেন আমরা পরে করব, করেন, কোনো সমস্যা নাই। তাহলে যতদিন আপনি না করবেন ততদিন কোনটা চলবে? হাসিনাটা চলবে নাকি অন্তর্বর্তীকালীন সরকার যেটা করছে এটা চলবে? আপনারা হাসিনাটাকে পছন্দ করেছেন, কেন করেছেন? যেটাতে সরাসরি আমি হস্তক্ষেপ করতে পারবো। তার মানে আপনার মনে মনে হস্তক্ষেপের একটা প্রত্যাশা, আকাঙ্ক্ষা এক ধরনের আছে, মানে খবরদারি করতেই চান। খবরদারি করতে চায়, এটা আছে। এখন আপনি এর জন্য কাকে দায়ী করবো? দেখেন, আমি কতগুলি কথা বলি। সরকার বললে কিন্তু আমি তারেক রহমানকে বুঝি। ওনার সঙ্গে যেগুলো যারা আছেন, এটা কিন্তু উনি আনছেন, এটা কিন্তু আপনি দেন নাই, আমি দেই নাই, উনিই তো আনছেন। তো ওনার নির্বাচন নিয়ে কিন্তু আমি প্রশ্ন করব, উনি কি ঠিক লোকগুলিকে ঠিকভাবে নির্বাচন করতে পারতেছেন? অথবা উনি, আমি ওনাকে টিম লিডার ধরি, তাহলে ওনার টিম কি ওনার সঙ্গে ঠিকভাবে সিনক্রোনাইজ করতে পারছে? কথাটা বললাম কেন, আমি একদম, যে আপনি একটা উদাহরণ দিলেন যে চাঁদপুরে গিয়েছিলেন, কি হয়েছে না হয়েছে। চাঁদপুরে উনি গিয়েছিলেন কেন? একটা খাল খনন করতে। ওকে, খাল কি উনি খালি চাঁদপুরে খনন করবেন না, সারা দেশে করবেন? সারা দেশেই করবেন। চাঁদপুরে খাল খনন নিয়ে কী হয়েছিল? চাঁদপুরে প্রায় 12 কিলোমিটার লম্বা একটা খাল খনন করবেন। উনি খনন করবেন বলে ওখানে কিছু কিছু পানি ছিল। 8 দিন ধরে, পূর্ববর্তী 8 দিন ধরে খালের ওই পানিগুলি সরানো হয়েছে সে দিয়া, পাম্প দিয়া সেচে ওটাকে শুকনা করা হয়েছে। উনি খনন করবেন, করে ওই পাশে ফেলে মাঝখানে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়ার পর শুকনা জায়গার মধ্যে উনি যে একটা কোপ দিয়েছেন, উনি চলে আসার পরে বাদটা খুলে দেওয়া হয়েছে। খাল খনন হয়ে গেছে কিন্তু মোটামুটি। এবং যেখানে উনি খালের পাশে যেখানে উনি মিটিং করবেন, সেখানে একটা ডোবা ছিল, ডোবাটাকে বালি দিয়ে ভর্তি করা হয়েছে পূর্ববর্তী 3-4 দিনে। তাহলে আমার কথাটা হলো কি, ওনাকে খাল খনন করার জন্য ওইখানেই নিতে হবে কেন? শুকনো জায়গায় আর খাল ছিল না, আর খাল খনন করবেন না? সারা দেশের মধ্যে একটা খাল খনন করবেন? তা তো করবেন না। তাহলে ওইখানে নেওয়া হয়েছিল এটা এখানে, ওখানকার যে লোকাল লিডার আছেন অথবা এই ধরনের এই বিষয়ক যিনি মন্ত্রী আছেন, ওনাদের একটা মানে ব্যক্তিগত বাণিজ্য আর কি, বোঝানো যে আমরা এটা করলাম। লোকাল এমপির একটু প্রভাব, এলাকার লোককে বললো আমি প্রাইম মিনিস্টারকে এনেছিলাম, দেখো আমি কত পাওয়ারফুল। এটাই তো মূল লক্ষ্যটা। তাহলে এটা কি তারেক রহমান চান? উনি হয়তো জানেনও না এই ঘটনাটা। আমি যেটা বললাম এটা কিন্তু news হয়েছে। এরকম কেউ কেউ করেছেন যে এইভাবে খাল খনন করার দরকার আছে নাকি এই যে সব বন্ধ হয়ে যাচ্ছে নদী নালা, এগুলো খনন করার ভালো ছিল? ওটা তো একটা ব্যাপার আছেই। আপনি যখন খাল খনন করবেন, খালের পানিটা কোন দিকে থেকে আসবো? নদীর থেকে তো আসবো। তো নদীতে পারি নাই তো খালে খননকে। তারপরেও খাল খনন আমি একদিকে ভালো বলি। ভালো বলি কেন? ওখানে তো একটা লম্বা হয়ে গেল, ওখানে তো বৃষ্টির পানি হলেও জমবে, বর্ষার পানিতে জমবে ওখানে কিছুটা, কিন্তু পানি জমাটা সেইভাবে খারাপ কোনো হচ্ছে খাল না। কি খনন করা হয়েছে এ পর্যন্ত? জি, সেইভাবে কোনো খাল খনন করা হয়েছে যেটা রিজার্ভারের মতো কাজ করবে, না যে পানি ধরে সেভাবে রাখতে করা পারে, হয়নি। আধারের মতো এরকম? তারা খননের সময় সবসময় নদীর সঙ্গে সংযোগ যেগুলো আছে সেই খালগুলি খনন শুরু করে, এত মাত্র শুরু হইলো, এটা চলতে থাকবে।
কিন্তু আমার কথা হলো কি, উনি যে মানসিকতা নিয়ে, যে মন নিয়ে এই জিনিসটা শুরু করতে চেয়েছেন, ওনার সঙ্গে যারা আছেন তারাও কি সেই মন নিয়ে ওনাকে সহযোগিতা করছেন? এই জায়গাটা আমার কাছে একটা বিশাল প্রশ্ন রয়ে গেছে। আমার মনে হয়েছে যে উনি যদি এগুলি এখনই ধরতে না পারেন, তো এরাই কিন্তু ওনাকে টাইনে নিচে নামাবে মানুষের কাছে। যেমন ধরুন এই যে খালখন, যেটা আমি উদাহরণটা দিলাম, এটা নিয়ে অনেক কিছু বললাম আমি, কিন্তু এন্ড অফ দ্য ডে বদনামটা কার হবে? লোকাল এমপির নামও তো আমি বলতে পারবো না, কিন্তু বদনামটা কিন্তু হচ্ছে তারেক রহমানের। দায়টা যাচ্ছে তারেক রহমানের উপর। তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে আমি কাদের নিয়ে পথ চলতেছি। এরা আমাকে কি সম্মান বৃদ্ধি করতেছে নাকি কমাচ্ছে? এরা কি আমার উন্নয়ন কর্মকাণ্ড, উন্নয়ন যে পরিকল্পনাটা, উনি যে পরিকল্পনা করতে, সেই পরিকল্পনাকে সফল হওয়ার ক্ষেত্রে এরা হেল্প করছে নাকি কি করছে? এইগুলি চিন্তা করতে হবে সবারই। আচ্ছা, যারা মোস্তফা ফিরোজ, জি, এই যে বাজেট আছে সামনে আমাদের, যত যাই বলেন না কারণ সংস্কার ইত্যাদি, আপনি নিজেই যেরকম করে কথা বলেছেন প্রথম দিকে, ওই কথার মধ্যে একটা পজিটিভ দিক এই পেয়েছি যে আমি মনে করি যে আইনগত সংস্কারের বিষয়টা মানুষ বুঝেই না ভালো করে। আপনি যখন বলেন রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, তখন অবশ্য রাষ্ট্রের কাঠামোটা কি তাই বোঝে না। কিন্তু আপনি পুলিশের কাছে যান, মামলা নেয় না। এটা একটা কাঠামোগত সংস্কারের ব্যাপার আছে। আপনি বাজারে যান, জিনিসপত্রের দাম বেশি হয়ে গেছে, অর্থনৈতিক সংস্কারের প্রশ্ন আছে। ঠিক একইভাবে ধরেন মূল জিনিসটার প্রতিফলন হচ্ছে মিরর অফ ইউর ইকোনমি ফর 1 ইয়ার হলো তো বাজেট। সেই বাজেটটার সামনে 9.25 লক্ষ কোটি টাকার বাজেট টার্গেট করেছে, এবং এত বড় বাজেট হওয়ার কারণও বলা হয়েছে গভর্নমেন্টের যে নির্বাচনী প্রতিশ্রুতি আছে সেটা রাখতে হবে। এই দিকে আপনার যতগুলো কার্ড সিস্টেম চালু করেছে তার জন্য টাকা লাগবে, অথচ সরকারের কাছে টাকা নেই। 9.25 লক্ষ কোটি টাকার মতো ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, এবং 6.5 লক্ষ কোটি টাকা এনবিআরকে টার্গেট দিয়েছেন যে তোমাকে আদায় করতে হবে। কি দাঁড়াবে বলেন তো অর্থনীতিতে? এটা চ্যালেঞ্জটা মান্না ভাই একদম কারেক্টলি পয়েন্ট আউট করছেন। আমি মনে করি যে তারেক রহমানের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জের চেয়ে এই চ্যালেঞ্জটাই হলো সবচেয়ে বড়। এইটা পূরণ করার জন্য তাকে যত ক্যালকুলেটিভ হইতে হবে, যত তাকে মিত ব্যয় দিতে হবে, সেই দৃষ্টান্তগুলো মাসুদ কামালও বলছে, আমিও দেখছি যে তারেক রহমানের মধ্যে আছে যে যত কম খরচে এ করা যায়। তো বিদেশ সফর শুরু হলে তখন অবশ্য বোঝা যাবে আরও ভালোভাবে। যাই হোক, কিন্তু ওনার একটা কি বলে পোশাক আশাকের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে একটা মিতব্যয়িতার একটা প্রতিফলন আছে। এইটাকে অনেক বড় চ্যালেঞ্জ। আপনার ইকোনমিটা ঠিক না করতে পারলে আপনার সব কিছু কিন্তু শেষ। মানে মানে অনেক দেখবেন যে ছোটোখাটো বিষয়ও তখন অনেক বড় আকার ধারণ করবে। তো এইটা কিভাবে হবে আমি জানি না। ট্যাক্সের নেট আপনি বাড়াবেন, কিন্তু কতটা বাড়াবেন? বাড়াবার তো কোনো চেষ্টা করেনি। করছে ইউনিয়ন পর্যায়ে যারা ব্যবসায়ী আছে তাদেরকেও মিনিমাম 1,000 টাকা করে ট্যাক্সের আওতায় আনা পরিকল্পনা। সেখান থেকেও বোধহয় 6 লাখ কোটি টাকা আসবে, এরকম একটা দেখলাম আমি। যদি সেটা ইমপ্লিমেন্ট করা যায়, অনেক সময় হয় কি ইউনিয়ন কাউন্সিল থেকে 6 লক্ষ কোটি টাকা না ইউনিয়ন পর্যায়ের ব্যবসায়ীও সেইভাবে যার ইনকাম আছে তারা ট্যাক্স দিত না, এখন তাদেরকেও আনা হবে। অন্তত বছরে তারা যাতে 12,000 টাকা দেয়, মাসে হচ্ছে 1,000 টাকা করে। এটা নিয়ে আবার মানে ক্ষোভ বিক্ষোভ আছে তৃণমূল পর্যায়ের ব্যবসায়ীদের মধ্যে, যে এটা তারা দিতে চায় না। স্বাভাবিকভাবেই আমাদের তো একটা নেগেটিভ আছে, অ্যাটিটিউড আছে, ট্যাক্স কেউই দিতে চায় না। এই জায়গাগুলো যদি অ্যাচিভ করতে পারে আভ্যন্তরীণভাবে, তাহলে হয়তো কিছুটা আগাবে। কিন্তু যেই লক্ষ্য, বিশেষ করে আমি কার্ডের বিরোধিতা করছি না, সাপোর্ট করছি, কিন্তু টাকাটা কোথা থেকে আসবে সেটা আমি বুঝে উঠতে পারছি না। অনেক সময় ধরেন আপনি ঘাটতি বাজেট করলেন, সেই ঘাটতিই থেকে গেল, আসলো না, তাহলে আপনি পরিকল্পনাটাই আপনি বাস্তবায়ন করতে পারলেন না। আপনাকে আইএমএফ টাকা দিচ্ছে না, আইএমএফ টাকা দিচ্ছে না, কথা ছিল সেটাই তো দিচ্ছে না। আজকে দেখলাম যে আইএমএফ বোধহয় কত 35 কোটি ডলার না কিসের জন্য দিল আর কি, দেবে। কিন্তু এখন আপনি তো জানেন যে এখন খুবই তারাও কনজারভেটিভ হয়ে গেছে। ফলে আভ্যন্তরীণ উৎস থেকে আপনি কত টাকা মানে ট্যাক্স নেট বাড়ায় আপনি টাকা নিয়ে আপনি এইগুলি ফুলফিল করবেন, এটা হলো বড় কথা। বড় কথা হলো যে কর্মসংস্থানটা কোথায়, কাজ কোথায় দেবেন আপনি? 1 কোটি বেকার, তার কর্মসংস্থানের কথা বলছেন, তো সেটা কিভাবে করবেন?
আমি তো সেটা দেখি না, কারণ ইতিমধ্যে ছোট মাঝারি অনেক কলকারখানা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো সেইগুলি ফলে আরও গত 1.5-2 বছরে অনেক বেকারের সাথে আরও বেকার যুক্ত হয়েছে। বাইরের কর্মসংস্থান অলমোস্ট বন্ধ, যার জন্য আপনি দেখবেন যে ভূমধ্যসাগরের যেই নৌকাই ডুবছে সেখানে কোনো না কোনো বাংলাদেশি আছেই। এবং তার সাথে আপনি যদি অন্যান্য দেশগুলির নাম দেখেন, যেগুলি আমরা দুর্ভিক্ষ পীড়িত আফ্রিকার দেশগুলি আমরা হাসাহাসি করি, তাদের সাথে এখন বাংলাদেশ আছে। সেখানে কোনো পাকিস্তানি নাগরিকও দেখি না, ভারতীয় নাগরিকও দেখি না, আছে বাংলাদেশ এই দক্ষিণ এশিয়ার মধ্যে। এতে এগুলি তো সিমটম। তো এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা যদি মানে মানে আস্তে আস্তে করতে না পারে, মানে আস্তে মানে অ্যাটলিস্ট একটা পর্যায় পর্যন্ত যদি উঠানো না যায়, আপনি আপনি ক্রস ফায়ার দেবেন আর এনকাউন্টার করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আপনি রক্ষা করতে পারবেন না। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি যখনই অবনতি হতে থাকবে, মানুষের মধ্যে আনরেস্ট হবে এবং সরকারের উপর চাপ পড়বে। সুতরাং আমি মনে করি মধুচন্দ্রিমা যেটা বলছেন যে আপনি তো 1 বছর দিয়েছেন, আমি তো মনে করছিলাম যে 3 মাস। 1 বছর হয় সাধারণত ম্যাক্সিমাম, আমি বলছি সেটা শেষ হয়ে গেছে। এটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, আমি তাই মনে করি। এখন শুরু হয়েছে এই যে কিছু কিছু পজিটিভ তো আমরা দেখছি দৃশ্যমান, কিন্তু এগুলি ভালো লক্ষণ, ভালো, কিন্তু এইগুলি হলো কার্যকর করা। মাসুদ কামাল যেটা বলছে আমি এত বিস্তারিত জানি না। তারেক রহমান একেবারে খুবই একটা মাঠের নেতাদের কথা শুনে একটা খাল খনন করে দিয়ে চলে আসবে, ওটা পরবর্তী ফলোআপ করবে না বা জানবে না, এটা আমি বিশ্বাস করতে চাই না। তার তথ্যটাই হয়তো সঠিক, এবং এই আলোচনাটা ভালো হয়েছে যে সে নিশ্চয়ই করবে যে ওই খালের পরিণতিটা কী হলো 2 মাস 3 মাস পরে খোঁজ রাখবে আর কি। তো আমার ধারণা যে এই কার্যক্রমগুলি হোক, আর যদি এই কাজটা হাতে দেয় আপনার ওই যে পদ্মা ব্যারেজটা, 7টা নদী কিন্তু জেগে উঠবে এবং 17টা জেলা হবে। তো এটা তো আর একবারে হবে না, ধরেন সেটা করতে করবে যখন তারপরে বলা যাবে হবে। তো এখন এই কর্মসূচিগুলি বা এই লক্ষ্যগুলি বাস্তবায়নের জন্য যে ধরনের রাজনৈতিক দল কাঠামো থাকা দরকার, সেটা কিন্তু আসলে বিএনপির নাই। এখন উনি যদি একটা সঞ্চার করতে পারে, যেহেতু একটা মানে প্রেরণা, আমি দেখছি যে এখন ওনার সাথে যারা থাকে সবাই কিন্তু সাদা শার্ট পরে, সিম্পল পোশাক পরে, এটা একটা পরিবর্তন। কিন্তু পোশাকটাই তো বড় কথা না, কাজগুলো হলো বড় কথা। সেইগুলি করতে পারছে কিনা, সেই চ্যালেঞ্জগুলো মানে অ্যাচিভ করার জন্য সবাই ওনার মতন করে মাঠে নামছে কিনা, সেটা হচ্ছে বড় পরীক্ষা। সেই পরীক্ষার জন্য হয়তো আরও কিছুদিন অনেক কিছুই আপনি সাদা দেখছেন, হয়তো পিছনেরটা আমরা এখনো দেখতে পাচ্ছি না, দেখা যাক। আপনি কি মনে করেন, যেরকম আশাবাদী হওয়ার কথা বললেন, আপনি আশাবাদী অর্থনীতির ব্যাপারে যে চ্যালেঞ্জটা আছে, মধ্যে বলবেন, কারণ আমার হাতে সময় প্রায় নেই। আমি সংক্ষেপে বলছি, এই সরকার দায়িত্ব নেওয়ার আগে এবং পরে তারেক রহমান সাহেব কিন্তু বলেছিলেন যে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না। কেন বলেছিলেন? আমার ধারণা উনি বলেছিলেন, উনি ওনার মানে খাজানচি যেটা আছে আর কি, সেটা চিন্তা করছে যে কী পরিমাণ ধনরাশি ওনারা আছে, তা দিয়ে মেগা প্রজেক্টে যাওয়া যায় কিনা। কিন্তু উনি বড় 2টা মেগা প্রজেক্টে গেছেন, এবং এগুলি অনেক, যেমন উনি যদিও বলছেন যে 34,000 কোটি টাকা লাগবে পদ্মা ব্যারেজ, এটা আসলে আরও বেশি লাগবে। এটা প্রাথমিকভাবে এনে বরাদ্দটা এখানে এটা হয়েছে, ওটা প্রায় 60,000 কোটি টাকার মতো হয়ে যাবে শেষ পর্যন্ত। যে তো এই দুটোই কিন্তু আমাদের পদ্মা সেতুর চেয়ে বড় মেগা প্রজেক্ট। 42,000 কোটি টাকাতে আমাদের বোয়িং কিনতে হবে। ভাই, বাংলাদেশ পৃথিবীর অ্যাভিয়েশন বিজনেস চেঞ্জ হয়ে গেছে। কেউ বিমান কিনা করে না, এয়ারলাইন্স করে না, এগুলো সব ভাড়া করে সবাই বড় বড়গুলি। তো আমরা ছোট, তো আমরা গরিব মানুষ, এই জন্য আমরা কিনা ফেলাই। এটা তো চুক্তির ফলাফল। চুক্তি যখন বাস্তবায়িত হয় নাই, বাস্তবায়িত না হলেও কিন্তু হচ্ছে। এখন এটা কেন করে এত উৎসাহ কেন? তাহলে এটা কেনার যুক্তি কি হতে পারে? যুক্তি কিছুই না, খলিল সাহেবের বুদ্ধিটা। তার মানে তো আমি একটু ইন্টারাপ্ট করি। দেখেন, ইউএস বাংলার এটা দেখেন, ইউক্রেন যুদ্ধের পর তাদের অনেকগুলি ফ্লাইট, অনেকগুলি রুট তো বন্ধ হয়ে গেল। ওই ফ্লাইটগুলি তারা সারা বিশ্বে ভাড়া দিছে। আমি দেখলাম ইউএস বাংলাও বেশ কয়েকটা ফ্লাইট নিয়ে কয়েকদিন চলাচল করে, যখন নাকি তাদের প্রয়োজন হয়েছে তারা মানে ফেরত দিছে। তার মানে কিনতে হলো না, তার মানে সেই বোঝাটা সবাই তো ভাড়া করে চলে। এই সময় যে সমস্ত এয়ারলাইন্স লাভজনক, সবাই তো ভাড়া। কিন্তু 7টা বোয়িং কেনা তো একটা চুক্তির অংশ।
14টা। 1 নম্বর 14টা, এই চুক্তিটা তো করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। কারণ অন্তর্বর্তীকালীন সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার করেছে, তাদের কোর্ট বাতিল করেছে, তারপরে তো এটা আছে দেখছি। আছে, আমি তো সেটাই বলছি, ওরা করেছে চুক্তিটা, সেই চুক্তিটা আপনি বহন করে যাচ্ছেন কেন? কেন বহন করে যাচ্ছেন আপনি? আপনি বহন করবেন কেন? কার টাকাতে করবেন চুক্তি? চাইলে কি আপনি বাতিল করে দিতে পারবেন? কেন পারবে না? ওটার মধ্যে বাতিল করার পদ্ধতি আছে। এটা বলছে তারা রিভিউ করবে, রিভিউ না, বাতিল করারই সিস্টেম অপশন এখানে আছে, বরং আমি রিভিউ করার অপশন পাই নাই। জি, ওকে। বরং ওখানে বাতিল করার অপশন নাম দেখছি আছে। আচ্ছা, খুবই অল্প সময়ের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে যে একটা প্রশ্ন বলে এই বিষয়ে রয়, এই যে পশ্চিমবঙ্গের রেজাল্ট এবং তারপরে যে রিয়াকশন, সামনে আবার কোরবানি ঈদ, এটাও তো একটা চাপ বাড়লো, কারণ কি হলো? আপনার এখন পুশিনের সংখ্যাটা বাড়লো। ওই অঞ্চলে যে মুসলমানদের উপর যে এক ধরনের ওই গরু জবাই ক্ষেত্রে রেস্ট্রিকশনটা আরোপ করা, রাস্তায় নামাজ পড়া যাবে না, ওই দিকে উত্তেজনাটা যত বাড়বে এই অঞ্চলের উগ্রবাদীরা কিন্তু তত বেশি তাওয়া পাবে। এটাও একটা নতুন একটা থ্রেট হলো সরকারের জন্য। থ্যাংক ইউ।